মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল ভোটে তৃণমূল না জিতলে ফার্স্ট লটে যে টাকাটা দেওয়া হয়েছে পরবর্তী দ্বিতীয় লটে টাকাটা দেওয়া হবে। এখানে গরিব মানুষ, ইন্দাস বিধানসভা হচ্ছে তফসিলি বিধানসভা। এই ইন্দাস অঞ্চলেই এমন এমন স্কুল রয়েছে যেখানে এখনো গাছতলাতে মানে বাচ্চাদেরকে পড়ানো হয়, রান্নাও হয় বাইরে, বর্ষাকালে মানে যাচ্ছে তাই অবস্থা। এই দুর্নীতি সম্বন্ধে আপনি কি বলবেন? অবশ্যই দুর্নীতি হয়েছে। নমস্কার, আপনাদেরকে স্বাগত আমাদের প্রথম পলিটিক্যাল ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, ইনি 257 বিধানসভা কেন্দ্রের পরপর দুবারের বিজয়ী প্রার্থী শ্রীযুক্ত নির্মল কুমার ধারা মহাশয়। তো আমরা স্বাগত জানিয়ে নেব। নমস্কার। নমস্কার। আমাদের এটা প্রথম পলিটিক্যাল পডকাস্ট, তো কেমন লাগছে আপনার? দেখুন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। তা এখন যে পরিস্থিতি, ধরুন আমার দ্বিতীয় টার্মের ইয়েতে এখন মানুষের পাশে থাকতে পারছি, মানুষকে সেবা দিতে পারছি, এটাই তো বড় পাওয়া না। আগে 2021 সালে ভোটে জিতেও নিজেকে একটা অন্যরকম মনে হচ্ছিল, যেমন হচ্ছে অবাঞ্ছিত সন্তান। সেখানে জনতা জনার্দনের যে দাবি দেওয়া একমাত্র বিধানসভাতে রেকর্ড করানো ছাড়া কিছুই হয় না, কোনো কাজ হয় না। তো এখানে এই ধরুন আমার কাছে গত 10 বছরের রিপোর্ট আছে। তো আপনার বিধানসভা উপস্থিতি 95%-এর বেশি, প্রায় 300-এর বেশি প্রশ্ন আপনি উপস্থাপিত করেছেন। আপনার ল্যাডের যত সমস্ত কাজকর্ম তা 100% হয়েছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেছে যে আপনাকে ভোটের সময় ছাড়া মানুষ মানে দেখতে পায় না। সেক্ষেত্রে আপনি তাদেরকে কীভাবে ভুল প্রমাণিত করবেন? দেখুন, এটা যে জনতা জনার্দন গণদেবতার প্রশ্ন নয়, এগুলো কিছু নেকি তৃণমূল নেতাদের প্রশ্ন। কারণ আমি আমার কাজ করে গেছি। আপনারা এই তো মানে বললেন 300-র বেশি প্রশ্ন করেছি বিধানসভাতে। হ্যাঁ, এগুলো অলরেডি নিউজে প্রকাশিত হয়ে উঠছে। আর মানে এই যে তৃণমূল সরকার থাকা কিন্তু কোনো বরখাস্ত হতো না ওইখান থেকে, বিধানসভা থেকে। তো মানুষ তো বুঝতে পারে না যে কি কাজ করছে না করছে। আমি আমার কাজ কন্টিনিউ করে গেছি। তাহলে জনতা জনার্দন যদি আমাকে দেখতে না পায়, আবার 2026-এ জিতলে কিসের জন্য? জনতা জনার্দন গণদেবতা তারা মানে জানতো যে 2021 সালে যারা বিরোধী বিধায়ক আছে তাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। কারণ বারবার রাস্তাঘাট থেকে শুরু করে জল, শিক্ষা থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রে বলা হয়েছে কোনো কাজ হয়নি। তো এখানে আমরা লোকাল লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে আপনি খুব স্ট্রাগল করে প্রথম যে বিধানসভা নির্বাচন আপনি জিতেছিলেন, তার আগে আপনার পেশা কী ছিল, যেটা জনতাকে জানাতে চায়। আমি একজন প্রাইভেট টিউটর, মানে আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন জায়গায় আমি স্টুডেন্টদেরকে পড়াতাম। মানে ওনার ফ্যামিলি, মানে ছাত্রদের ফ্যামিলি থেকে শুরু করে সকল মানুষের সাথে আমার একটা মানে পরিচয় হয়েছিল আর কি, এবং সবার সাথে একটা রিলেশন হয়েছিল। আর্থিক টান যারা বলা হয়, সবাই ভালোবাসত, আর আমিও প্রতিটা মানুষকে খুবই ভালোবাসতাম। তারপরে আবার ভোটের ময়দানে আমরা এমনও শুনেছি যে আপনি নিজের জমির ধান বিক্রি করেও গরিব মানুষদেরকে সহায়তা করেছেন, যেটা মানে মন্ত্রীদের ক্ষেত্রে মানে একটা হয়তো পাবলিসিটি স্টান্ট হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সত্যি, আমরা লোকাল মানুষ হিসেবে আমরা যেটা জানি। তো এরকম কেন অন্যান্য নেতারা যেখানে মানে দুর্নীতিতে জড়িয়ে যায়, সেখানে আপনার নামে কোনো এরকম কোনো দুর্নীতি নেই, মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসে কেন? দেখুন, ফার্স্ট বলবো যে আমি উঠে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ থেকে, সঙ্ঘের ইয়েতে কাছে আছি। মানে আমাদের মনের মধ্যে কোনো রকম লোভ লালসা নেই, মানুষের সেবা করতে হবে, এই ব্রত নিয়ে রাজনীতিতে নেমেছি। আপনি ইন্দাস বিধানসভা যে কোনো মানুষকে
জিজ্ঞেস করবেন যে নির্মলধারা কি প্রকৃতির। আমি সব সময় বিশ্বাস করি যে মানুষের মধ্যেই ভগবান আছে। আমি আমার কাজ কন্টিনিউ করে যাই যতটা পারি, জনসাধারণ গণজনগণ তাকে সহযোগিতা করি। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে যদি আমরা প্রতিটা বুথ ভিত্তিক রেজাল্ট দেখি, সেক্ষেত্রে মার্জিনটা খুবই কম। এবারের প্রবলেমটা এরকম কেন? দেখুন, একটা বিষয় বলতে হয় যে এখানে এই যে বাংলা আবাস যোজনা দিয়েছিল না, সেখানে হ্যাঁ বাংলা আবাস দিয়েছিল, সেখানে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে ভোটে তৃণমূল না জিতলে ফার্স্ট লটে যে টাকাটা দেওয়া হয়েছে, পরবর্তী দ্বিতীয় লটে টাকাটা দেওয়া হবে না। এখানে গরিব মানুষ, ইন্দাস বিধানসভা হচ্ছে তফসিলি বিধানসভা, এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। আর মানুষের একটা স্বপ্ন হচ্ছে কি, যে মাথার উপর একটা ছাদ, একটা বাড়ি পেয়েছে এবং অলরেডি সে হাফ কাজ করে নিয়েছে, কাজে লেগেছে, বাড়ির কাজে লেগে হাফ কাজ করা হয়ে গেছে। তাহলে এরকম অবস্থায় তাদেরকে এটাই বলা হয়েছে যে যদি তৃণমূল না যেতে পরবর্তী যে ধাপের টাকাটা আপনারা পাবেন না। এই ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে। এরপর আসি এখানকার এডুকেশন সিস্টেম নিয়ে একটু। তৃণমূল সরকার আমলে অনেক সরকারি স্কুল বন্ধ হয়েছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা একদমই কম, সরকারি স্কুলে যায় না বললেই চলে। কিছু স্কুল আমাদের কাছে রিপোর্ট আছে যেগুলো বন্ধ টিচারের অভাবে। এখানে পুষমুড়ি যে হাই স্কুল, সেখানে আপনি কিছু তথ্য বেফাঁস করেছিলেন, দুর্নীতি তুলে ধরেছিলেন, তো সেটার বিষয়ে একটু জানতে চাই। দেখুন, আমি বিধানসভাতে শুধু আমার গ্রামের স্কুল নয়, ইন্দাস বিধানসভার বিভিন্ন স্কুল নিয়ে আমি বিধানসভাতে তুলেছি। আমার কুশমুড়ি উচ্চ বিদ্যালয়, কুশমুড়ি প্রাথমিক বিদ্যালয়ে একটা টাকা বিধানসভাতে গ্র্যান্ট হয়েছিল। এখানে 2,56,000 টাকার, কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে 2,56,000 টাকার একটা গ্র্যান্ট হয়েছিল বিধানসভা থেকে। আমি ওই বিষয়ে খোঁজখবর নিতে গিয়েছিলাম যে টাকাটা কি হয়েছে, টাকার কাজ হয়েছে কি না হয়েছে। আপনারা দেখেছেন বা টিভিতে মিডিয়াতে দেখাইছে, আমি প্রথমে স্কুলে ঢুকে সেখানে যে ক্লাসরুম নোংরা মানে জঞ্জালে ভর্তি ছিল, সেখানে প্রতিবাদ করায় এবং সর্বোপরি ওই টাকার বিষয় তুলতে, যেটা ওই 2,56,000 টাকার কাজ হলো না, আমার নামে এফআইআর করা হয়। এটা কি তৃণমূলের তরফ থেকে করানো হয়েছিল? হ্যাঁ, তৃণমূলের তরফ থেকে যে ব্লক নেতৃত্ব ছিল, সেই ব্লক নেতৃত্বের মাধ্যমেই এই কাজটা করেছিল, তারা বাধ্য হয়ে করেছে। এবারে এমন আপনি ফেসবুকে অল টাইম অ্যাক্টিভ থাকেন, তো সেখানে আপনি একবার উল্লেখ করেছিলেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে আইসিডিএস সেন্টারের জন্য প্রায় 102 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেখান থেকে 75 কোটি টাকা খরচা হয়েছে, বাকি টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ বাঁকুড়ার এই ইন্দাস অঞ্চলেই এমন এমন স্কুল রয়েছে যেখানে এখনও গাছতলাতে মানে বাচ্চাদেরকে পড়ানো হয়, রান্নাও হয় বাইরে, বর্ষাকালে মানে যাচ্ছে তাই অবস্থা। তো এই দুর্নীতি সম্বন্ধে আপনি কি বলবেন? অবশ্যই দুর্নীতি হয়েছে। আমি বিভিন্ন জায়গায় আইসিডিএস সেন্টার ভিজিট করেছি, সেখানে গাছের তলাতেই পড়ানো হচ্ছে। এরকম দু একটা নাম আমি এই মতো বলতে পারবো, যেমন শমসার গ্রামে, এখানে নিজস্ব কোনো আইসিডিএস সেন্টার নেই, অথচ এখানে টাকা কেন্দ্র সরকার থেকে টাকা গ্র্যান্ট হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কোনো দৃষ্টি থাকেনি যে সকল জায়গাগুলোতে মানে আইসিডিএস সেন্টার নেই সেগুলো করানোর পক্ষে তাদের কোনো দৃষ্টি নেই। আপনাদের এই নতুন সরকার আসার পর আইসিডিএস কর্মীরা অবশ্য ডেপুটেশনের জন্য বিডিও অফিসে গিয়ে একই 12 দফার দাবিতে তারাও একই কথা বলছে যে আমাদের এখানে পরিকাঠামোগত কোনো ব্যবস্থা নেই, সেন্টার নেই, সব কিছু। তো এটাকে আপনার সরকার কিভাবে মানে
ওনাদের সব কিছু প্রবলেম আশ্বস্ত করতে পারে? দেখুন এখন যেটা দেখা মানে আমরা যেটা মানে প্রশাসনিক লেভেলে বৈঠক হচ্ছে, ডিএম থেকে এসপি থেকে শুরু করে বিডিও এসডিও সকলের সাথে মিটিং চলছে যে তড়িৎ গতিতে কিভাবে এই কাজগুলো করানো যায়। আইসিডিএস সেন্টার সিডিপির সাথে মিটিং হয়েছে, মানে খুব তাড়াতাড়ি যে মানে আইসিডিএস সেন্টার যে পরিকাঠামোগত যে অভাব আছে সেগুলোকে দেখার বিষয়ে বলা হয়েছে। বিডিওর সাথে মিটিং হচ্ছে, সিটিপিওর সাথে মিটিং হচ্ছে, এসডিওর সাথে মিটিং হচ্ছে, কন্টিনিউ কিন্তু মিটিং চলছে। কারণ 15 বছরের যে অভ্যাস, 15 বছরের ওই মানে ঘুমিয়ে থাকা যে সরকার ছিল, সেই ঘুম ভাঙাতে একটু তো দেরি হবেই। এখানকার রাস্তাঘাট সব থেকে বড় দাবি যেটা, এখানকার রাস্তাঘাট। এই ধরুন কুশমুড়ি থেকে বাবলা যাওয়ার যে রাস্তা রয়েছে, ইন্দা স্টেশন থেকে একেবারে চেকপোস্ট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। গত 15 বছরে কোনো কাজ হয়নি। তো এই দাবিগুলোকে যখন মানুষ তুলে ধরছে, এগুলোকে কীভাবে আশ্বস্ত করবেন? কারণ কি এটা জেলা জেলা শাসকের দপ্তর থেকে অলরেডি এমনও খবর আছে যে রাস্তার জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, ওরা কাগজে কলমে দেখানো হচ্ছে রাস্তা হয়ে গেছে, অথচ রাস্তা আজ পর্যন্ত মানে কোনো একটুও কাজ হয়নি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ঠিক কথাই বলেছেন। আমি 2021 সাল থেকে লড়াই করে যাচ্ছি। আমার ইন্দাস বিধানসভার শুধু মানে গোবিন্দপুর থেকে নয়, গোবিন্দপুর থেকে বাবলা মোড় পর্যন্ত রাস্তাটা ওটা নয়, এবং যেটা আপনার ইন্দাস স্টেশন থেকে চেকপোস্ট মোড় পর্যন্ত রাস্তাটা, খোসবাগ মোড় থেকে আপনার বালসি বামিরা মোড় পর্যন্ত রাস্তাটা, এবং ইন্দাস স্টেশন ইন্দাস সিনেমাতলা থেকে আকুই মোড় পর্যন্ত রাস্তাটা বেহাল দশা। এরকম বিভিন্ন ইন্দাস বিধানসভার বিভিন্ন রাস্তার বেহাল দশা। ওই বারবার শুধু রেকর্ড করানো হয়েছে, বিধানসভাতে রেকর্ড করানো হয়েছে, হ্যাঁ, কোনো কাজ হয়নি। আমাদের কাছে আপনার তো ভয়েস রেকর্ডিং আর লেটার আমরা দেখেছি যে আপনি লাউগ্রামে যে দেবখালের উপর যে সেতুটা রয়েছে, তো সেই সেতুটার জন্য আপনি অনেকবার লড়েছেন। তো কাজ কি কমপ্লিট হয়েছে? না, করেনি তো। 2021 কি বললাম যে শুধু ইন্দাস বিধানসভার মানে শুধু রেকর্ড হয়েছে, মানে আমরা স্পিকারের মুখের সামনে আয়না তুলে ধরেছি যে অমুক জায়গায় অমুক ব্রিজ খারাপ, অমুক জায়গায় অমুক রাস্তা খারাপ। স্পিকারের দোকান কাটা ছিল, চোখেও দেখতে পাই না, কাজ কি করে হবে? কাজ হয়নি। এরপর আমাদের সরকার এসেছে, মানে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করব এই অঙ্গীকার রাখছি জনতা জনার্দন গণদেবতার কাছে। এবারে এই বিধানসভারই বেতালন, ওখানে মানুষের দীর্ঘদিনের দাবি একটা নদীর উপর বাঁধ তৈরি করার জন্য। কারণ কি ওখানে 5 থেকে 6 হাজার মানুষ রয়েছে, ওনাদেরকে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় এখানে। তো সেই ব্রিজটার জন্য আপনার কাছে অনেকবার দাবি জানিয়েছে। তো আপনি কত তাড়াতাড়ি করতে সক্ষম হবেন যদি আমি জানতে পারি? হ্যাঁ, ওনার বেতালন গ্রামে ওই যেটা পরীক্ষাপাড়া থেকে বেতালন কলোনি পর্যন্ত মানে দীর্ঘদিন ধরে নদী ভাঙনের যে অবস্থা, এটা মানে ভাইটাল সমস্যা। এটা আমি বিধানসভাতেও বলেছি, এবং আমি দিল্লি গিয়েছিলাম। দিল্লিতেও কেন্দ্রীয় সরকারের আমাদের যারা মন্ত্রী আছে তাদেরকে চিঠি দিয়েছি। তা রাজ্য সরকারের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, ওই শুধু যেটাকে তাসের ঘরের মতো বালি দিয়েছিল, বালির বস্তা দিয়ে বেড়া দিয়ে হয়েছিল, অন্য কিছু না। আসল কাজ কিছুই হয়নি। আর আপনার কাছে সাধারণ মানুষের একটা রিকোয়েস্ট আছে, যেটা আমরা সার্ভে করার পর আমরা জানতে পেরেছি যে আমাদের এখানে যখন জমি থেকে ধান ওঠে, রাস্তায় যে প্রচুর পরিমাণে কাদা পড়ে থাকে, সেখানে পিছলে প্রতিবারে অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্টলি আপনাদের শক্তিকর্ম বিদ্যুৎ মাঝি, ওনার স্ত্রী এই একই অ্যাক্সিডেন্টের কারণে গত হয়েছেন। তো এটার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে অঞ্চল লেভেল হোক কিংবা বুথ লেভেল হোক? দেখুন, এই ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নিতে পারে প্রশাসন। আর চাষিদের জমির ধান ধরুন সেটা
তাদেরকেও তুলতে দিতে হবে, তাই না? ট্র্যাক্টর নামবে, হারভেস্টার নামবে, মানে কাজ চলবে, কিন্তু মানুষের যাতে জীবন হানি না হয় রাস্তাতে, মানে এমনভাবে কাদাগুলো পিচের সাথে মানে চেপে বসে, পুরো ছাড়ানো যায় না। তা বিডিও সাহেব থেকে শুরু করে এসডিও, ডিএম, ওনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। আমরাও বলবো, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় ওই রাস্তায় যে চেপে থাকা যে মাটিগুলোকে, ওগুলোকে সরানো হয়েছে। এর পরবর্তী ইয়ে থেকে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে, আমাদের নতুন সরকার একটা ব্যবস্থা গ্রহণ করবে। আপনি দিল্লিতে ঐশী বৈষ্ণবজির সাথে আপনি একবার মিটিং করেন, তো ইন্ডাস্ট্রির যে রেল স্টেশনগুলো রয়েছে সেগুলোর পরিকাঠামোগত উন্নত কীভাবে করা সম্ভব? দেখুন, বারবার আমি মানে প্রায় 2-3 বার আমি দিল্লি গেছি। আমি যখনই গেছি সেখানে মাননীয় রেলমন্ত্রী, ওনার সাথেও দেখা করেছি, রেল প্রতিমন্ত্রী, ওনার সাথেও দেখা করেছি। আমার ইন্দার বিধানসভায় যে সকল রেল স্টেশনগুলো পড়ে সেই বিষয় নিয়ে কথা মানে চিঠি দিয়েছি এবং কথা বলেছি ডেভেলপ করার জন্য। বিভিন্ন কারণে হয়তো বাসের কিছু সমস্যা ছিল, হয়তো হয়নি, এরপর থেকে শুরু হবে। এবং আমাদের যে কিছুদিন আগে কলকাতায় একটা মিটিং ছিল, এই মাননীয় রেলমন্ত্রী এসেছিলেন, হ্যাঁ। ওনাকেও আমি আবার আমার ইয়ে থেকে চিঠি দিয়েছি। এরপর কাজ হবে, তড়িৎ গতিতেই কাজ হবে। আর রেলের কথা যখনই উঠলো, আপনার ব্যাপারে একটা খুব মানে প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে আপনি ট্রেনকে ব্যাক করিয়ে এনেছিলেন, আবার ব্যাপারটা কি? ওটা কিছু নয়, ওটা সেই ধরনের নয়। ওটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা প্রোগ্রাম ছিল আমাদের কলকাতাতে, ব্রিগেডে। সেই সময় ট্রেনটা মানে ইন্দাস এবং শাসপুর স্টেশন ক্রস করে চলে যায়। যেহেতু জনতা জনার্দনকে নিয়ে যাওয়ার জন্যই ট্রেন দেওয়া হয়েছিল, স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল। আমি যখন জানতে পারলাম যে ট্রেনটা ওই স্টেশনগুলোতে দাঁড়ায়নি, দেন আমি তখন ফোন করি ডিএম সাহেবকে বা এডিএম যে আছেন আমাদেরকে ফোন করি। ওনারা কিন্তু বলে যে স্যার আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, ধন্যবাদ। এখানে ট্রেন ব্যাক করাটা, দেখুন, ট্রেন ব্যাক করাটা কোনো কৃতিত্ব নয় আমি মনে করছি। এটা জনতা জনার্দনের জন্যই ট্রেনটা ব্যাক করেছে, আমার জন্য না। অবশ্যই স্যার। এবার আসি হেলথ কেয়ার সিস্টেম। আমাদের পুরো ইন্দাস বিধানসভার আন্ডারে আমাদের যদি প্রপার ইন্দাস ধরা হয়, একটি হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা, তো এখানে বড় বড় যেসব মেডিকেল কেস থাকে তার জন্য আমাদেরকে অল টাইম রেফার করে দেওয়া হয়, হয় বর্ধমান, না হলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। তো এখানকার পরিকাঠামো কতটা উন্নত করলে মানে বর্ধমান আর বাঁকুড়ার উপর ডিপেন্ডেন্সিটা একটু কম হবে? কারণ কি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পেশেন্টকে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মাঝ রাস্তায় মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কীভাবে কী করা সম্ভব? সবসময় আমি একটা দাবি করে এসেছি যে ইন্দাস বিধানসভা খুবই জনবহুল এলাকা বলা চলে। এখানে মানে 3-4টে ব্লকের মানুষ কিন্তু এই ইন্দাস হসপিটালের উপর ডিপেন্ড করে, এবং বেড সংখ্যা খুব কম। এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, অনেক রোগীর উপকার হবে। বারবার এটা দাবি তুলেছি, এখন আমাদের সরকার আশ্বাসও দিচ্ছে, কিংবা যদি রুরাল হসপিটাল করা যায়, এটা তো প্রাথমিক ইয়েতে আছে। একদম। সেই তার জন্যে আমরা যে বিডিও সাহেব আছেন এবং বিএমএইচও যে যিনি আছেন এবং সিএমএইচও, ওনার সাথেও মিটিং করা হয়েছে কিভাবে এই হসপিটালটা পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, আলোচনা হয়েছে। তো এই হসপিটালেই আপনি একবার অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করেছিলেন আপনার নিজের তহবিল থেকে, তো সেক্ষেত্রে সেটা বিফল হয়ে গেল কেন? তো আমরা তো বারবার বলে এসেছি টিএমসির হচ্ছে নোংরা কালচার, নোংরা রাজনীতি। বিরোধী বিধায়কের কোনো কাজ তারা এখানে করতে দিতে নারাজ, কারণ এখানে মানে বিজেপি যে বিধায়ক
উনি কাজ করে দিলেন, পরবর্তী এতে ওনাকে মানুষ ভোট দিল। ভয়ে ভয়ে আতঙ্কে মানুষ যাতে মানে বিধায়ককে ভোট না দেয়, তার জন্য তারা আমার ওইখানে অ্যাম্বুলেন্সটা যেটা দেওয়ার কথা ছিল সেটা ওই বিএমএইচওকে চাপ দিয়ে ওটা নিতে দেয়নি। নোংরা কাজ। মানে এখানে তৃণমূল বলতে আপনি স্পেসিফিক কোনো নাম? আর এখানে আগে যে ব্লক নেতৃত্ব, ওর নামও নিতে মানে আমার বিবেকে পাচ্ছে, ব্লক নেতৃত্ব বলছি মানে সে এখন ফেরার হয়ে গেছে। মানুষ জনতা জনার্দনের ভয়ে। এখানে আরেকটা প্রশ্ন ছিল, রাঢ়বঙ্গে কি সিজিএইচএস সেন্টার করা সম্ভব? কারণ কি আপনি একবার সৌমিত্র খান মহাশয়ের সাথে আপনি জেপি নাড্ডার সাথে দেখা করেছিলেন, আর সেখানে আপনি এই প্রস্তাবটাও রেখেছিলেন। তো সিজিএইচ সেন্টার ইমপ্লিমেন্ট কিভাবে সম্ভব, আর করলে কি কি বেনিফিট রয়েছে? না, আমার এখানে যে মাননীয় সাংসদ আছেন ওনার সাথে আমি দিল্লিতে জেপি নাড্ডার সাথে মিট করেছিলাম। হুম। ওনাকে চিঠিও দিয়েছিলাম মাননীয় সাংসদের হাত ধরে। সরকার এটা বিষয়টা বুঝে দেবে যে যদি করা যায় ভালো হবে, সরকারের বিষয়।